বুঝছি, ওখানে 3 দিয়ে আর কি ইয়া করতে হতো, ভাগ করে আর তারপর। আমাকে একটু বুঝাই দিন, আমি কিন্তু স্যার ওখানে তো স্যার বলা হয়েছিল যে হাইড্রোক্সাইডের যৌগটাই ওটা, মানে হচ্ছে হাইড্রোক্সাইডের ইয়াটা বের করতে বলছিল না, তো ওখানে তো স্যার ওটা আমি ভাবছিলাম যে ওটা হচ্ছে ওটারই মান হবে, মানে 3 দিয়ে ভাগ করতে হবে না, ওই জন্য আমি ওখানে গুণ করে দিছিলাম। হাইড্রোক্সাইডের ঘনমাত্রার থেকে ফেরিক আয়নের ঘনমাত্রাটা কি 3 ভাগের 1 ভাগ হয়ে যাবে না? হ্যাঁ, কারণ ফেরিক আয়নের তুলনায় হাইড্রোক্সাইড ওখানে কি 3 গুণ উৎপন্ন হয়। তাহলে হাইড্রোক্সাইডের ঘনমাত্রাটা ফেরিক আয়নের ঘনমাত্রার তুলনায় 3 গুণ বেশি। তো এ কারণে ফেরিক আয়নের ঘনমাত্রা বের করতে গেলে ওটাকে 3 দ্বারা ভাগ করতে হবে। জি স্যার বুঝছি। আচ্ছা, বুঝো নাই কে? স্যার যদি আরেকবার একটু সংক্ষিপ্ত আলোচনা করতেন তাহলে ভালো হতো। ওকে, আমরা ওইটাতে ফিরে যাচ্ছি আর কি। আচ্ছা, আমরা শুরু করি। রেকর্ডিং অন আছে। সবাই দেখো, বিষয়টা ছিল অনেকটা, ধরো যে কোন নির্দিষ্ট লবণে কোন নির্দিষ্ট তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে হাইড্রোক্সাইডের দ্রাব্যতা 28.96 × 10⁻⁵ গ্রাম পার লিটার হলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা, এটাকে যদি আমরা কি গ্রাম পার লিটার এককে বের করতে চাই, যে এর দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে কত হবে, তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদের জানা আছে আয়নিক সমীকরণ যেটা আসছে, এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের যে আয়নিক সমীকরণটা আমরা পাবো, আয়নিক সমীকরণটা যদি এইভাবে লিখি আমরা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি আয়নিত হয় কি হবে? অ্যালুমিনিয়াম 3+ আয়ন হবে, প্লাস কি 3 হাইড্রোক্সাইড। অর্থাৎ দ্রবণের যদি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা S হয়, এটা হবে 3S, আর এটা হবে কি না, এটা হবে S। এটার 1 মোল থেকে এটার 1 মোল, আর এটা 3 মোল, তার এটা হবে কি 3S। এটা যদি মোল পার লিটার হয় তাহলে এটা হবে কি মোল পার লিটার। এই সম্পর্কটা শুধু মোল পার লিটারের ক্ষেত্রে প্রযোজ্য, গ্রাম পার লিটারের ক্ষেত্রে নয়। কিন্তু এখানে আমাদের হাইড্রোক্সাইডের যে দ্রাব্যতাটা দেয়া আছে সেটা আছে গ্রাম পার লিটারে। তাহলে এখানে প্রশ্ন মতে যেহেতু হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যেটা দেয়া আছে সেটা অবশ্যই 3S সমান। 3S সমান দেয়া আছে, মনে করো 28.96 ইন্টু কি 10⁻⁵, এটা দেয়া আছে গ্রাম পার লিটারে। কিন্তু আমরা জানি এস এর যে ইয়াটা, এটা সবসময় কি মোল পার লিটার হয়। তো এটাকে আমরা যদি মোল পার লিটার করে নিতে চাই কি করব?
তাহলে 3 স্যার ভাগ করতে হবে। 3s কে 17 দ্বারা ভাগ। হাইড্রোক্সাইডের ভর হচ্ছে 17, এটাকে 17 দ্বারা ভাগ এই জি স্যার ভাগ করতে হবে। ভাগ করে বলো। তাহলে এটাকে যদি 17 দ্বারা ভাগ করি এটা মোল পার লিটার হয়ে যাবে। 1.7 গুণন 10 টু দি পাওয়ার -5। 1.7 গুণন 10 টু দি পাওয়ার -5 5 এটা হয়ে যাবে মোল পার লিটার। গ্রামের যে ভরটা সেটাকে যদি আমরা পারমাণবিক ভর বা আণবিক ভর দ্বারা ভাগ করি ওটা মোল পার লিটার হয়ে যায়। তাহলে অতএব সাধারণভাবে S সমান কত দাঁড়াবে? তাহলে S সমান ওই যে অ্যালুমিনিয়ামেরটাও একবারে বের হবে। স্যার 5.67 গুণন 10 টু দি পাওয়ার -6 67 গুণন 10 টু দি পাওয়ার স্যার আমার 5.11 গুণন 10 টু দি পাওয়ার -5 আসলো। আমি সম্পূর্ণটা ধরছি যে ওই জন্য ওরকম আসছে। আমিও তো সম্পূর্ণটা ধরছি। আচ্ছা তোমরা হচ্ছে বিষয়টা ক্লিয়ার করো। স্যার 5.67 ইনটু 10 টু দি পাওয়ার -6। আচ্ছা ঠিক আছে এটাই হবে। আচ্ছা এটা কি বুঝছো তোমরা? জি স্যার। তাহলে এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা যেহেতু S, তাহলে S সমান হবে এটা। তাহলে আমাদের ম্যাথ একবারে শেষ। কিন্তু যদি বলে যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গ্রাম পার লিটার এককে কত, তাহলে আগে আমাদেরকে মোল পার লিটার বের করতে হবে, তারপর সেটাকে কি গ্রাম পার লিটার করতে হবে। গুণ করলেই হয়ে যাবে। এই গ্রাম পার লিটার থেকে সরাসরি আসা যাবে না। তাহলে এটাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে যদি আমরা লিখি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এর S সমান কত? 5.67 into 10 to the power -6 এত কি মোল পার লিটার। তাহলে এটাকে কত দ্বারা গুণ করতে হবে? অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর দ্বারা। স্যার 78 27 আর এটা হচ্ছে 51, 3 সুতরাং 51, 27 51 78, 78 দ্বারা গুণ। 78 এত কি গ্রাম পার লিটার। এটাই অ্যান্সার। এটা কি বুঝছো এখন তোমরা? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে আচ্ছা আমাদের এরকম বেশ কিছু ম্যাথ আছে। এই ম্যাথগুলো ইজি আর কি। তাহলে দ্রাব্যতা গুণফল আর দ্রাব্যতার এই যে বিষয়টা আমরা একটু দেখি। সবাই দেখো আচ্ছা আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফল এই বিষয়টা আমরা আজকে পড়বো। আয়নিক গুণফল কাকে বলে আর দ্রাব্যতা গুণফল কাকে বলে এটা তো পড়ি নেই আমরা, আজকে সংজ্ঞাগুলো পড়ি। তারপর এর আলোচনায় আসি। আরেকটা বিষয় আছে এখানে আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় ও চাপে কোন পদার্থের ঘনত্ব ও একই তাপমাত্রা ও চাপে সম আয়তন পানির ঘনত্বের অনুপাতকে ওই পদার্থের আপেক্ষিক গুরুত্ব বলে। আপেক্ষিক গুরুত্বের ইংরেজি হচ্ছে স্পেসিফিক গ্রাভিটি। স্পেসিফিক গ্রাভিটি তাহলে এর সংক্ষিপ্ত রূপ মানে প্রকাশটা হচ্ছে এস দ্বারা। তাহলে আপেক্ষিক গুরুত্বকে এস দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু আমাদের এখানে দ্রাব্যতাকেও হচ্ছে, এই জন্য দ্রাব্যতাকে এসেই রাখলাম, আপেক্ষিক গুরুত্বকে প্রকাশ করার জন্য এস জি দ্বারা প্রকাশ করা হচ্ছে। ওকে তাহলে একেও এস দ্বারা প্রকাশ করা হয়, তবে এখানে এস জি দ্বারা প্রকাশ করা হবে। তাহলে এস জি ইকুয়াল কি? এস জি ইকুয়াল হচ্ছে পদার্থের আপেক্ষিক গুরুত্ব ঘনত্ব। পদার্থের ঘনত্বকে যদি রো বলি আর ওই একই তাপমাত্রা ও চাপে সম আয়তন পানির ঘনত্ব যদি রো ডাব্লিউ হয়, তাহলে এস জি সমান রো বাই রো ডাব্লিউ। তার মানে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে বস্তুর ঘনত্বকে
পানির ঘনত্ব দ্বারা ভাগ, তবে তাপমাত্রা ও চাপ একই থাকতে হবে, এটা একটা শর্ত। এখন একটা বিষয়, সাধারণত দ্রবণের পানির ঘনত্বের যে বিষয়টা রো ডাব্লিউ সমান সমান কি এম ভাগ ভি না, বা ডাব্লিউ ভাগ ভি লেখা যায় না? বস্তুর একক আয়তনের ভরকে কি বলা হয়? ঘনত্ব বলে। এখন যদি পানির ঘনত্ব আমরা বের করি, সিজিএস সিস্টেমে পানির ঘনত্ব কিন্তু হচ্ছে 1, যে 1 মিলিলিটার পানির ভর হচ্ছে 1 গ্রাম, সমান সমান কি 1 গ্রাম পার মিলিলিটার। তাহলে সিজিএস সিস্টেমে রো ডাব্লিউর মান কত? 1 গ্রাম পার মিলিলিটার। বাট যদি আমরা এসআই সিস্টেমে পানির ঘনত্ব দেখি, পানির ঘনত্ব এটা সমান সমান হচ্ছে কি রো ডাব্লিউ সমান সমান ডাব্লিউ ডিভাইডেড বাই ভি। এখন 1 মিটার কিউব পানির আয়তন যদি 1 মিটার কিউব হয়, 1 মিটার কিউব পানির আয়তন হচ্ছে, পানির ভর হচ্ছে 1000 কেজি। একটা পাত্রের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, এটাও 1 মিটার 1 মিটার। আচ্ছা, যদি এটা ঘনকীয় একটা পাত্র হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 1 মিটার করে, তাহলে এই এটা আয়তন হবে কি 1 মিটার কিউব। 1 মিটার ইন্টু 1 মিটার ইন্টু 1 মিটার, তার মানে আয়তন হচ্ছে 1 মিটার কিউব। এই 1 মিটার কিউব আয়তনের পাত্রে যে পানি ধরবে সেই পানির ভর হবে 1000 কেজি। তাহলে উপরে ভর হচ্ছে 1000 কেজি আর নিচে মিটার কিউব। তাহলে এসআই সিস্টেমে পানির ঘনত্ব কত? 1000 কেজি পার মিটার কিউব। এটা কি বুঝছো সবাই? জি স্যার। ওকে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পানির ঘনত্বটা আমরা কি যদি সিজিএস সিস্টেমে ব্যবহার করি, সিজিএস সিস্টেমে ভরের একক গ্রাম আর আয়তনের একক হচ্ছে কি মিলিলিটার অথবা সেন্টিমিটার কিউব। 1 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার কিউব। 1 মিলিলিটার ইকুয়াল কি 1 সেন্টিমিটার কিউব। তাহলে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব হচ্ছে সিজিএস সিস্টেমে পানির ঘনত্ব। আর সিজিএস সিস্টেমে যদি আমরা হিসাব নিকাশ করি, তাহলে এস জি সমান সমান কি দাঁড়ায় রো, কারণ রো ডাব্লিউ এর মান হচ্ছে 1, আর রো সমান সমান কি ডাব্লিউ বাই ভি। তাহলে এস জি অর্থাৎ আপেক্ষিক গুরুত্ব সমান সমান হচ্ছে ডাব্লিউ বাই ভি, এটা সিজিএস সিস্টেমে। তাহলে এটা একটু মাথায় রাখো, সিজিএস সিস্টেমে পানির বস্তুর আপেক্ষিক গুরুত্ব সমান সমান ডাব্লিউ বাই ভি। এটা দিয়ে আমরা কি করব? আপেক্ষিক গুরুত্বের সাহায্যে আমরা কি করব, কাজ কি এটা? এই যে দেখো রো ডাব্লিউর মান 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, 1 গ্রাম পার মিলিলিটার। এখন ওই যে রো সমান সমান এম বাই ভি, এগুলো তো জানাই আছে। এখন দেখো এটার কাজ কি, যদি বস্তুর আপেক্ষিক গুরুত্ব জানা থাকে আর বস্তুর যদি ভর মাপা থাকে, তাহলে আমরা ওই বস্তুর আয়তনটা বের করতে পারবো। তাহলে এই তিনটা রাশির মধ্যে মনে করো আপেক্ষিক গুরুত্ব আর ভর জানা আছে, ওই বস্তুর কি বের করা যাবে? আয়তন স্যার। আয়তন বের করা যাবে। যদি আপেক্ষিক গুরুত্ব আর আয়তন জানা থাকে, ওজন বের ভর বের করা যাবে। বুঝা গেছে কি? তাহলে আপেক্ষিক গুরুত্বের সাহায্যে আমরা বস্তুর আয়তনকে ভরে কনভার্ট করতে পারবো, ভরকে আয়তনে কনভার্ট করতে পারবো। এটা হচ্ছে আপেক্ষিক গুরুত্বের কাজ। এটা একটু ফিজিক্সের পড়া, আমরা একটু জেনে নিলাম। আচ্ছা, এবার আমরা কিছু ম্যাথ করব। যে তোমাদেরকে দ্রাব্যতার এই ম্যাথগুলো করানো হয়েছে? স্যার আপনি আমাকে একটু যদি দ্রব এবং দ্রাবকের প্রকৃতিটা আরেকবার একটু বুঝাইতেন, আমি না ওটা গত দিনের ভিডিওটা দেখেও একটু বুঝতে পারিনি। আচ্ছা, ওকে, শোনো, সহজ বিষয়, আমাদের মানব সমাজের প্রকৃতি মনে করো। এমনিতে
মনে করো তুমি তোমার বন্ধু নির্বাচন করবা, বন্ধু নির্বাচন করলে কি ধরনের বন্ধু নির্বাচন করবা? তোমার বৈশিষ্ট্যের সাথে যার বৈশিষ্ট্য মিলে সেরকম বৈশিষ্ট্য সম্পন্ন বন্ধু, না তোমার বৈশিষ্ট্যের সাথে অন্যের যে বৈশিষ্ট্য যখন মিলবে না একবারে সেরকম বন্ধু নির্বাচন করবা কি? না স্যার। তাহলে এই যে দ্রব আর দ্রাবক পরস্পর মিশ্রিত হয়ে দ্রবণ তৈরি হয়। তাহলে দ্রবণ তৈরি হওয়ার নিয়ম কি? যদি দ্রবটা পোলার হয় আর দ্রাবকটাও যদি পোলার হয়, তাহলে এই দুটো পরস্পর সাথে মিশ্রিত হয়ে একটা খুব ভালো সমসত্ব মিশ্রণ তৈরি করবে। সমসত্ব বোঝো? জি স্যার। সমসত্ব কি? যেটাকে আলাদা করা যায় না। আলাদা করা যায় না। আচ্ছা, এখানে একটা বৈশিষ্ট্য বললাম, সমসত্বের আর কি বৈশিষ্ট্য আছে? একটা উদাহরণ, সমসত্ব মিশ্রণের একটা উদাহরণ। কি স্যার? শরবত। চিনি হ্যাঁ আর স্যার, শরবত। পানির মিশ্রণ পানিতে লবণের মিশ্রণ, পানিতে বা লবণের। এগুলো। আচ্ছা, এখন দেখো সমসত্ব মিশ্রণে একটা বৈশিষ্ট্য হচ্ছে দ্রাবকে দ্রবের অণুগুলো এমন ভাবে মিশ্রিত থাকবে মিশ্রণের সকল অংশে দ্রব এবং দ্রাবকের অনুপাত একই হবে। অর্থাৎ একবারে উপরের দিকে দ্রব এবং দ্রাবকের অনুপাত যা হবে নিচের দিকেও তাই হবে। এটা কি বুঝছো? মিশ্রণের সকল অংশে দ্রব দ্রাবকের অনুপাত সমান হবে, কিন্তু অসমসত্ব মিশ্রণ যখন হবে দেখা যাবে, ধরো পানি আর তেলের মিশ্রণ, পানিতে তেল মিশ্রিতই হয় না, তাহলে দেখা যাবে পানি নিচের দিকে আর তেল উপরের দিকে ভেসে আসছে। তাহলে এটা আসলে কি কোনো মিশ্রণেই হয় নাই। তাহলে পানিতে তেল দ্রবীভূত হয় না কেন? তেলের অণুটা বড় পানির অণুর থেকে। এটা বিষয় না, তার ঘনত্বের কারণে। ঘনত্বের কারণে একটা বিষয়, এটা একটা হতে পারে। তাহলে আমরা চাচ্ছি এই যে দ্রাব্যতার যে দ্রব এবং দ্রাবকের প্রকৃতির বিষয়টা। অপোলার মনে হয় স্যার তেল। হ্যাঁ, ওই যে বললাম একটু যে তেলের বৈশিষ্ট্য একরকম আর পানির বৈশিষ্ট্য একরকম। পানি হচ্ছে পোলার কিন্তু তেলটা হচ্ছে কি অপোলার। তাহলে এদের মধ্যে বন্ধুত্ব হবে না। এদের মধ্যে বন্ধুত্ব হতে পারে বিশেষ অবস্থায়, তাও অত ভালো বন্ধুত্ব হবে না। ঠিক আছে? যে পানি আর তেল সাধারণত মিশ্রণই, কোন মিশ্রণ মানে কি অসমসত্ব মিশ্রণ হতে পারে, এটা কি বলা যায়? অসমসত্ব মিশ্রণ হতে পারে। আচ্ছা, কিন্তু সমসত্ব মিশ্রণ কখনোই হবে না। তার মানে এরা, এটা হচ্ছে অপোলার প্রকৃতি, এটা কি পোলার প্রকৃতি। এখন শোনো, কিন্তু তেলে আমরা কি দেই? তেলের মধ্যে ধরো কি ইথার যোগ করলাম, কি হবে? মিশ্রিত হবে না হবে? মিশ্রিত হবে। মিশ্রিত হবে, কারণ ইথারটা মোটামুটি অপোলার। অপোলারের মধ্যে অপোলার দ্রব, তাহলে তেলের মধ্যে ইথারের দ্রাব্যতার মান বেশি হবে, কিন্তু পানিতে ইথারের দ্রাব্যতার মান অনেক কম হবে, প্রায় জিরোর কাছাকাছি। পানিতে তেলের দ্রাব্যতা কি হবে? অনেক কম হবে, প্রায় জিরোর কাছাকাছি। বিষয়টা কি বুঝছো এখন? জি স্যার। ওকে, আচ্ছা, তোমাদের এই ম্যাপটা তো করাইছিলাম না? জি স্যার। জি স্যার। আবার নিচের ম্যাপটা দিবে। জি স্যার, করাইছিলেন স্যার। এই 7.2 এর ম্যাথ করাইছিলাম না স্যার। না স্যার। এটা করাইছি। সবাই খেয়াল করো একটু, যে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটা দ্রবণ আছে। দ্রবণের
টেম্পারেচারটা হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। আর 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই যৌগগুলোর ওই লবণের পানিতে দ্রাব্যতা 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হচ্ছে 52, আর 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে 19। 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণ আছে 75 গ্রাম। দুইটাই কি আলাদা? আসতেছি। তাহলে এই দ্রবণটাকে ঠান্ডা করব আমরা। ঠান্ডা করে টেম্পারেচার কত করব? একই দ্রবণ, এই দ্রবণটাকে জাস্ট আমরা ঠান্ডা করতেছি। ঠান্ডা করে টেম্পারেচার নিয়ে আসবো 15 ডিগ্রি সেন্টিগ্রেড। এর আগে আমরা পড়ছিলাম তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা বাড়ে, তাপমাত্রা কমালে কি দ্রাব্যতা কমে। তাহলে এখানে 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ, এটা কি সম্পৃক্ত দ্রবণটার ভর হচ্ছে 75 গ্রাম। আচ্ছা, এই 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণে যত গ্রাম দ্রব দ্রবীভূত থাকবে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যখন ঠান্ডা করব, তার মধ্যে কি একই পরিমাণ দ্রব দ্রবীভূত থাকবে? না স্যার। তাহলে কম দ্রবীভূত থাকবে। জি স্যার। তাহলে বাকি যে লবণগুলো কি হবে? নিচে পড়ে থাকবে। নিচে পড়ে থাকবে স্যার। অধক্ষেপ করবে বা ক্লাসিত হবে? অধক্ষিপ্ত হবে বা অধক্ষেপ হয়ে যাবে। হ্যাঁ, অধক্ষেপ হবে বা ক্লাসিত হবে। তাহলে ওই যে ক্লাস তৈরি হবে অথবা অধক্ষেপ তৈরি হবে। এখন বলছে যে এখানে ঠান্ডা করা হলো, কত গ্রাম অধক্ষেপ করবে। এখানে আরো কিছু তথ্য দেয়া আছে যে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা ছিল, এটা হচ্ছে ক্যাপিটাল এম সম্পৃক্ত দ্রবণের ভর, আর এটা হচ্ছে এস হচ্ছে কত 52, এসটা হচ্ছে দ্রাব্যতা। আর এখানে আরেকটা তথ্য দেয়া আছে, এসটা হচ্ছে এখানকার জন্য 19। তাহলে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লবণের দ্রাব্যতা হচ্ছে 19, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লবণের দ্রাব্যতা হচ্ছে 52। আমাদের প্রশ্ন করছে ঠান্ডা করার পর কত গ্রাম লবণ ক্লাসিত হবে। তাহলে ক্লাসের ভর কত, অধক্ষেপ যেটা পড়বে তার ভর কত। এখন এই বিষয়টা আমরা কিভাবে সলভ করব? স্যার এটা কি অনেক লিমিটিং বিক্রিয়কের মতো? লিমিটিং বিক্রিয়কের বিষয়টা সম্পূর্ণ আলাদা। এখানে তো বিক্রিয়াই হচ্ছে না, এখানে জাস্ট দ্রবণ তৈরি হচ্ছে। আচ্ছা খেয়াল করো, এখানে কি কি দেয়া আছে? ক্যাপিটাল এম দেয়া আছে আর এস দেয়া আছে। স্যার এই অঙ্ক করার থেকে আলাদা কোনো সূত্র আছে? তাহলে এই দ্রাব্যতা দেখো, ক্যাপিটাল এম আর দ্রাব্যতা এস, এস এর কোনো কি একক নাই, বা যদি গ্রাম পার 100 গ্রাম পানি দেওয়া থাকতো তাহলে এটা দ্রাব্যতার কোন সূত্র হতো? এস সমান সমান 100 এম ডিভাইডেড বাই কি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। পড়ানো হয়েছে না এটা? জি স্যার। এখান থেকে আমরা কি বের করতে পারবো? কত গ্রাম লবণ দ্রবীভূত আছে সেটা বের করতে পারবো না? জি স্যার। জি স্যার। তাহলে বা এম সমান সমান কি, ডাইরেক্ট একটা সূত্র বলছিলাম, এস এম ডিভাইডেড বাই এস প্লাস 100। সূত্রটা কি মনে আছে তোমাদের? কারণ ওগুলো রিঅ্যারেঞ্জ করার টাইম নেই। এটা কি বুঝছো? রিঅ্যারেঞ্জ করার পর জি স্যার। এস এম ডিভাইডেড বাই এস প্লাস 100। তাহলে মান বের করো কত আসে। এস হচ্ছে 52 into 75 divided by 100 plus 52 মানে 152। কত আসে মানটা বলো? 25.65 25.65 এত গ্রাম। তার মানে কি বোঝাচ্ছে? এই 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 25.65 গ্রাম লবণ দ্রবীভূত ছিল। স্যার
হ্যাঁ বলো। স্যার একটু আরেকটু বলবেন আরেকবার, আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল তাই কাটিয়ে দিচ্ছিল স্যার। আচ্ছা খেয়াল করো সবাই যে এখানে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে, আর 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় লবণের দ্রাব্যতার মান দেয়া আছে 52। তাহলে আমাদের এস জানা আছে আর ক্যাপিটাল এম সম্পৃক্ত দ্রবণের ভর জানা আছে। তাহলে আমাদের সূত্র কি? এস সমান 100 এম ডিভাইডেড বাই ক্যাপিটাল এম মাইনাস স্মল এম। তাহলে এখান থেকে রিঅ্যারেঞ্জ করে আমরা সমান পাই এস এম ডিভাইডেড বাই এস প্লাস 100। এস এর মান দেয়া আছে এখানে কত? 52। এম দেয়া আছে সম্পৃক্ত দ্রবণের ভর 75, আর এস এর মান হচ্ছে যেহেতু কি 52 প্লাস 100 মানে কি 152। এটা ক্যালকুলেশন করে পাচ্ছি 25.65। কিসের মান বের করলাম? স্মল এম। স্মল এমটা কি আসলে? স্যার দ্রবের ভর। সম্পৃক্ত দ্রবণে দ্রবীভূত দ্রবের ভর। দ্রবের ভর। হ্যাঁ, তার মানে এই 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এটা কিন্তু এইভাবে লিখবা তোমরা যে এখানে ক্যাপিটাল এম সমান সমান কি 75, এস সমান সমান 52 ইত্যাদি লিখবা। লিখে আমরা জানি এস সমান সমান 100 এম ডিভাইডেড বাই এম মাইনাস এম বা এম সমান সমান এটা বের হবে। পারবে না লিখতে? জি স্যার। ওকে, জি স্যার। মান বের করার পর কি করতে হবে? আমরা এটাকে মুছাই দিচ্ছি। আমাদের এখান থেকে বের হচ্ছে কি স্মল এম বের হলো। তার মানে এই দ্রবণের মধ্যে কত গ্রাম লবণ দ্রবীভূত আছে সেটা বের করছি আমরা। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠান্ডা করার পর, আচ্ছা ঠান্ডা করার পূর্বে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এই দ্রবণে কত গ্রাম দ্রাবক ছিল? দ্রাবকের ভর মানে কি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম না? তাহলে 75 মাইনাস 25.65, তার মানে হবে কি 49.35। তাহলে এখানে ছিল কত গ্রাম দ্রাবক? 49.35 গ্রাম দ্রাবক। কেন এই দ্রাবকটা বের করলাম বলো তো? চিন্তা করো একটু। স্যার পরের পাত্রে এত গ্রাম দ্রাবকই মনে হয় থাকবে। রাইট, কারণ তাপমাত্রা হ্রাস করি আর বৃদ্ধি করি এই দ্রাব্যতার ক্ষেত্রে মনে রাখবে দ্রাবকের ভর স্থির থাকবে। দ্রবণে দ্রাবকের ভরটা কি থাকবে? তার মানে এই দ্রবণীয় এম মাইনাস এম এর মানটা কি হবে? 49.35। এটা কি বুঝছো তোমরা? যত গ্রাম পানি এখানে ছিল, আরেকবার একটু বলেন তো। এখানে যত গ্রাম, এখানে কত গ্রাম পানি ছিল? 75। না, পানি ছিল, দ্রবণ ছিল 75 গ্রাম। জি স্যার। ও আচ্ছা, জি স্যার। ওই দ্রবণ 75 গ্রামের মধ্যে তো 25.65 গ্রাম কি লবণ ছিল। তাহলে পানি কত গ্রাম ছিল? 49.35 গ্রাম। 49.35 গ্রাম। এটা হচ্ছে পানি দ্রাবকের ভর। এখন এখানে যখন ঠান্ডা করছি, ঠান্ডা করার পর লবণ ক্লাসিত হয়েছে, কিন্তু দ্রবণে পানির পরিমাণ তো এটাই আছে। পানির পরিমাণ কি চেঞ্জ হয়েছে? না স্যার। পানির পরিমাণ চেঞ্জ হয়নি। তাহলে আমাদের পরের পাত্রের জন্য এবার এটা হচ্ছে এর আগে যেটা কাজ করছি 60 ডিগ্রি সেন্টিগ্রেড, না স্যার। আর পরের যে হিসাবটা করব আমরা এখন এটাকে পুরাটাই ডিলিট করে দিচ্ছি, শুধু কিছু মান মাথায় মাইনাস এম ইকুয়াল 49.35 মানগুলো একটু মাথায় রাখো। পুরাটা ডিলিট করে দিলাম। এখন দেখো এটা এইভাবে লিখতে হয় আসলে যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ক্ষেত্রে বা তাপমাত্রায়, ওকে। আচ্ছা, এখানেও আমরা কি বের করব? দ্রবণে এস ইকুয়াল কি 100 এম ডিভাইডেড বাই কি এম মাইনাস এম।
তাহলে এখানে আমরা কি বের করতেছি, ওই 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রবণে কত গ্রাম লবণ দ্রবীভূত আছে সেটা বের করব। এখানে কত গ্রাম লবণ দ্রবীভূত আছে সেটা বের করব। সেটা কি স্মল এম না? এখানে এম মাইনাস এমটাকে আমরা কি দ্রাবকের ভর হিসেবে নেব। তাহলে স্মল এম ইকুয়াল কি এস ইন্টু কি এম মাইনাস এম ডিভাইডেড বাই কি 100। তো এখানে এস ইকুয়াল কত 90 19 আর এম মাইনাস এম ইকুয়াল কি 49.35 গ্রাম। ওকে, এই মানগুলো বসাই দিয়ে ক্যালকুলেশন করো। 9.37 9.376 9.37 গ্রাম। আচ্ছা, যেটা বের হলো স্মল এম সেটা কিসের মান? লবণের দ্রবীভূত লবণের মান। রাইট, এখানে কত গ্রাম লবণ দ্রবীভূত আছে তার ভর। তার মানে এই পানির মধ্যে এখানে 9.37 গ্রাম লবণ কি আছে দ্রবীভূত আছে। এটা কি বুঝছো? তাহলে জি স্যার। যখন 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ছিল তখন কত গ্রাম লবণ দ্রবীভূত ছিল? 25.65 গ্রাম। তাহলে আগের দ্রবণে 75 গ্রাম দ্রবণের মধ্যে এত গ্রাম লবণ কি ছিল দ্রবীভূত ছিল। এখন লবণ দ্রবীভূত আছে কত গ্রাম? 9.37 গ্রাম। তাহলে অধক্ষিপ্ত হবে কত গ্রাম বলো? স্যার মাইনাস করলেই হবে। 16.28। তাহলে এই যে 16.28 গ্রাম লবণ কি হচ্ছে অধক্ষিপ্ত হবে বা ক্লাসিত হবে। এতক্ষণ যে কাজটা করলাম এটা কিন্তু বেশ লম্বা প্রসেসে করলাম। এটা অনেক কিন্তু বড় অঙ্ক স্যার। এটা কিন্তু সহজ প্রসেসও আছে। এটা একটা স্যার আমাদের বেগা খালি খাটালেন স্যার, এত বড় অঙ্ক খালি করালেন, ছোট অঙ্ক করাতে পারতেন। না সহজ ভাবে করাবো, কিন্তু তার আগে যে বিষয়টা বুঝাইছি এটা বুঝছো তো? হ্যাঁ সেটাও বুঝছি। তাহলে এই কাজটার কারণে কি হয়েছে, তোমরা ম্যাথটার একবারে ভিতরে গভীরে প্রবেশ করছো, মানে ভিতরের জিনিসগুলো জানতে পারছো। সহজ ভাবে করালে তখন এই ভিতরের জিনিসগুলো বুঝতে চাইতে না, বুঝছো কি? আচ্ছা দেখো সহজ ভাবে একটু করে 60 ডিগ্রি স্যার সেন্টিগ্রেড। এটা কি ঐকিক নিয়মে করা যাবে? রাইট, ঐকিক নিয়মে করবো এবার। 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা 52 দেয়া আছে। আচ্ছা, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা 52 বলতে কি বোঝায়? স্যার এটা তো বোঝায় যে নির্দিষ্ট মানে ওই 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে 52 গ্রাম দ্রব প্রয়োজন হবে। তার মানে 100 গ্রাম দ্রাবকের মধ্যে যদি আমরা 52 গ্রাম দ্রব যোগ করি, সম্পৃক্ত দ্রবণের ভরটা কত হবে? 152। তাহলে 152 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবণ তৈরি হবে। সম্পৃক্ত দ্রবণে, আচ্ছা দ্রব আছে কি 52 গ্রাম, দ্রব দ্রবীভূত থাকে কত 52 গ্রাম। 52 গ্রাম। তাহলে আমাদের এখানে দ্রবণটা 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার দ্রবণটা কত 75 গ্রাম। তাহলে 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব থাকবে কতটুকু? 52 গুণন 75 ডিভাইডেড বাই কত 152। আগের ম্যাথটাই আসছে সূত্রের সাথে যেটা করছিলাম। জি স্যার। ওই যে m ইকুয়াল 25.65। হ্যাঁ এস এম, তাহলে এস হচ্ছে 52, এম হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ভর ডিভাইডেড বাই কি ওই এস প্লাস কি 100 যেটা ওটাই আসছে না। জি স্যার। সমান সমান কত? 25.65।
তাহলে 25.55 গ্রাম। তবে এই ম্যাথটা তোমরা ঐকিক নিয়মে করতে গেলে ভুল করতে পারো। এখানে 152 গ্রাম কিন্তু দেয়া নাই। জি স্যার, ওইটা একটু বুঝায় দেখবেন আরেকবার। হ্যাঁ শোনো, দ্রাব্যতা 52 গ্রাম মানে কি? 100 গ্রাম দ্রাবকে দ্রাবক সম্পৃক্ত করতে সম্পৃক্ত করতে 52 গ্রাম প্রয়োজন দ্রবের। দ্রব সম্পৃক্ত করতে দ্রব প্রয়োজন কত? 52 গ্রাম। 52 গ্রাম। তাহলে দ্রবণ কতটুকু হলো? 100 গ্রামের মধ্যে 52 100 গ্রামের মধ্যে 52 গ্রাম দ্রব দ্রবীভূত করলাম। সম্পৃক্ত দ্রবণ কতটুকু হলো? 52 না, 52। 100 গ্রাম দ্রাবকের মধ্যে আমরা 52 গ্রাম দ্রব দ্রবীভূত করছি। তাহলে দ্রাবক নিলাম 100 গ্রাম, ধরো পানি নিলাম, তার মধ্যে দ্রব দ্রাব্যতা স্যার 152 গ্রাম হবে। দ্রাব্যতা কেন 152 গ্রাম না? দ্রাব্যতা তো 52ই। এখানে তো স্যার সম্পৃক্ত দ্রবণ হবে 152। সম্পৃক্ত দ্রবণ হবে 100 গ্রাম। তাহলে লবণ যোগ করলাম, জি স্যার, সম্পৃক্ত দ্রবণ। হ্যাঁ লবণ যোগ করলাম 52 গ্রাম, দ্রাবক আছে 100 গ্রাম, সম্পৃক্ত দ্রবণ হবে এখানে 152 গ্রাম। এখন কি বিষয়টা বুঝছো? জি স্যার। তাহলে এখন এখানে সম্পৃক্ত দ্রবণের পরিমাণ দেয়া আছে, এখান থেকে আমাদের কি বের করতে হবে? দ্রবের ভর বের করতে হবে। তাহলে যদি আমরা 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রবের ভর বের করতে চাই, তাহলে এখান থেকে এটাকে কি করতে হবে? 152 গ্রাম সম্পৃক্ত দ্রবণে দ্রব আছে কি 52 গ্রাম, এটা ওই 52 থেকে বের করতে হবে। দ্রাব্যতা 52 থেকে এই লাইনটা বের করে নিতে হবে। এইটা তোমাদের জন্য অনেকেই ভুল করতে পারে, এই জন্য সূত্রের প্রয়োগ করলে এই ভুলটা তোমাদের হবে না। এখন কি বুঝছো তোমরা? জি স্যার। ওকে, জি স্যার। আচ্ছা এখন আসো, সবাই খেয়াল করো, ওখানে আমরা ঐকিক নিয়মে যে বিষয়টা বের করলাম। আচ্ছা, এখানে আবার 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঐকিক নিয়মে একইভাবে আমাদের কি বের করতে হবে? তোমার কত গ্রাম লবণ দ্রবীভূত থাকবে সেটা বের করতে হবে। তো এর আগে 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ ছিল, সেখান থেকে দ্রাবকের ভর, পানির ভর বের করতে হবে। তাহলে দ্রবণে পানির ভর কত? কাজ কিন্তু একই। তাহলে 75 মাইনাস কি 25.65, তার মানে কি 49.35। ওকে, এখন আসো যে এখানে দ্রাব্যতার মান দেয়া আছে 19, 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সেখান থেকে আমরা কিভাবে দ্রবণে কতটুকু দ্রবীভূত আছে সেটা কিভাবে বের করব? ঐকিক নিয়মে এখন আমাদের এই সেন্টিগ্রেড তাপমাত্রা দ্রবণে ধরো পানির ভরটা জানা আছে, তাহলে পানির ভর, দ্রবের ভরটা বের করব। তাহলে এখানে যেহেতু দ্রাব্যতা 19 দেয়া আছে, তার মানে কি 100 গ্রাম 100 গ্রাম দ্রাবককে দাও, দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব প্রয়োজন লিখলাম না, আছে কত 19 গ্রাম। এটা কি বুঝছো? এই যে দ্রাব্যতা 19 মানে কি 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করতে দ্রব প্রয়োজন হচ্ছে 19 গ্রাম। অতএব ওই যে 49.35 গ্রাম পানি ছিল, 49.35 গ্রাম দ্রাবক সম্পৃক্ত করতে দ্রব প্রয়োজন। তাহলে একটা হচ্ছে কি 19 গুণন
49.35 ভাগ কত 100 কত আসে এটা 9.37 9 তার মানে ওই 49.35 গ্রাম দ্রাবকের মধ্যে 9.37 গ্রাম লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে থাকে। আচ্ছা, তাহলে ওই বাকি লবণটা কি হবে? পদক্ষিপ্ত হবে স্যার। পদক্ষিপ্ত হবে। তাহলে একইভাবে ওই যে দেখা যাচ্ছে কাজ সব একই, এটা জাস্ট ঐকিক নিয়ম। তো ঐকিক নিয়মের থেকে তোমরা যদি কি সূত্রের সাহায্যে কাজ করো ওটাই বেটার। সূত্রের সাহায্যে কাজ করলে ওটাই বেটার। আচ্ছা, এটা কি বুঝছো তোমরা? জি স্যার। জি স্যার। এরকম একটা কাজ জি স্যার। হোমওয়ার্ক থাকবে, এরকম একটা কাজ তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, হোমওয়ার্কটা হচ্ছে কত 4, এই যে 7.4 দেখো, এটা তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক। যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো লবণের পানিতে দ্রাব্যতা যথাক্রমে 250 আর 20। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 300 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ঠান্ডা করলে কত গ্রাম লবণ ক্লাসিত হবে? কাজ কিন্তু একই রকম। কাজ কি ঠিক একই রকম ম্যাথ, এটা করবা তোমরা। লেখাগুলো আলাদা। হ্যাঁ, জাস্ট প্র্যাকটিসের জন্য এটা, ঠিক আছে? আর 7.5 যেটা আছে, এই 7.5টাও তোমাদের জন্য হোমওয়ার্ক। 7.5টাও তোমাদের জন্য কি হোমওয়ার্ক, করে ফেলবা, লিখে রাখো তোমরা। আমরা এখন কাজ করব হচ্ছে কি এই 7.3টা করব। 7.3টা পরে দেখো তো তোমরা একটু কি লেখা আছে। নির্দিষ্ট তাপমাত্রায় 1.2 অপেক্ষাকৃত 50 মেশিন কিউব কমপ্লিট যখন 10 গ্রাম লবণ ব্যবহার করতে হবে। স্যার এখানে এস বের করতে হবে। এস বের করতে হবে। তাহলে আমাদের এস ইকুয়াল হোয়াট? স্মল এম দেয়া আছে, ইকুয়াল কি 10 গ্রাম। এম এ মান দেওয়া ছোটতে ছোটতে এম এ মান দেওয়া আছে। ক্যাপিটাল এম কিন্তু দেয়া নাই। জি স্যার বের করতে হবে। তাহলে এখানে আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে আর দ্রবণের আয়তন দেয়া আছে। ওই যে আপেক্ষিক গুরুত্বের প্রয়োগ, সম্পৃক্ত দ্রবণের এইটা কিন্তু বলে বলছি যে 1 cm কিউব ইকুয়াল টু 1 ml এরকম করে বের করতে হবে কি স্যার? না, এই একবার সূত্রের সাহায্যে করবা। তোমাদের একটু আগে বলছিলাম এস জি আপেক্ষিক গুরুত্ব সমান সমান কি রো ডিভাইডেড বাই রো ডব্লিউ। তাহলে এখানে দ্রবণের জন্য ক্যাপিটাল এম দেই আর আয়তন দেই ভি। তাহলে আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে আর দ্রবণের আয়তন দেয়া আছে, তাহলে ক্যাপিটাল এম বের হবে না সম্পৃক্ত দ্রবণের ভর? জি স্যার। তাহলে অতএব সম্পৃক্ত দ্রবণের ভর ক্যাপিটাল এম ইকুয়াল কি এফ জি ভি, মান বের করো 1.2 ইনটু 50। 60 आंसर স্যার। 60 জি স্যার। কি 60 গ্রাম। তাহলে সম্পৃক্ত দ্রবণের ভর হচ্ছে আমাদের যে যে দ্রবণটা সম্পৃক্ত দ্রবণটা দেয়া আছে তার ভর হচ্ছে কত 60 গ্রাম। স্মল এম জানা আছে, তাহলে এস বের করা এখন খুব সহজ হয়ে গেছে। তাহলে 20 গ্রাম 100 ইনটু কি 10 ডিভাইডেড বাই কি এটা 60 মাইনাস 10 তার মানে 50। এটা দিয়ে এটাকে কাটলে 2 সমান কি 20 গ্রাম। এটা বুঝছো তো? জি স্যার। সমস্যা নাই? আচ্ছা, এখানে একটা বিষয় যে এটা যে এই সূত্র প্রয়োগ না করে আমরা যদি ওই সূত্র প্রয়োগ করতাম এস ইকুয়াল ডাব্লিউ বাই ভি, করা যাইতো না?
স্যার হয়তো স্যার। তখন কিন্তু আপেক্ষিক গুরুত্বের কোনো প্রয়োগ থাকতো না, তখন ইয়াটা কি দ্রাব্যতার যে একক হইতো সেটা আলাদা হইতো। এটা 20 গ্রাম পার 100 গ্রাম পানি, মানে প্রতি 100 গ্রাম পানিতে 20 গ্রাম দ্রবীভূত হয়ে কি হয়, সম্পৃক্ত দ্রবণ তৈরি হয়। ওকে, এস ইকুয়াল হচ্ছে 20 গ্রাম পার 100 গ্রাম কি পানি। আর এটা যখন করতাম তখন এটা তো ডাইরেক্ট 10 ডিভাইডেড বাই কি, এটা সেন্টিমিটার কিউব আছে, এটাকে লিটার করতে হবে। সেন্টিমিটার কিউব আছে, এটাকে কি করতে হবে, লিটার। সেন্টিমিটার কিউবকে কিভাবে লিটার করতে পারি আমরা, জানা আছে তোমাদের স্যার নিয়ম? আপনি মনে হয় একটু আগে লিখছিলেন স্যার 1 cm কিউব ইকুয়াল টু 1 ml। রাইট রাইট, ওইটা দিয়েই করবা। তাহলে আমাদের 1 মিলিলিটার ইকুয়াল কি, ইয়াহু 1 সেন্টিমিটার কিউব। তাহলে এই সম্পর্কটা থেকে সেন্টিমিটার কিউব আর লিটারের মধ্যেও সম্পর্ক করা যাবে। তাহলে আমাদের 1 লিটার ইকুয়াল কি লেখা যায়, 100 মিলিলিটার লেখা যায়, তার মানে 100 সেন্টিমিটার কিউব, সরি 1000। তাহলে এই যে সেন্টিমিটার কিউবকে লিটার করতে গেলে আমাদের কি করতে হবে, 1000 দ্বারা এটাকে ভাগ করতে হবে। ওকে, দেখো এটা পুরাটাই মুছে দিচ্ছি। তাহলে আমাদের এস সমান সমান জানা আছে কি, ডাব্লিউ বাই ভি। তাহলে ভি সমান সমান কি, 50 সেন্টিমিটার কিউব, তার মানে লেখা যায় কি 50 মিলিলিটার। তাহলে মিলিলিটারকে লিটার করতে গেলে কি 1000 দ্বারা ভাগ, তার মানে 1000 দ্বারা ভাগ করলে আসবে কি 0.05 লিটার। একবারে করলাম 0.05 লিটার। আর ডাব্লিউ দেওয়া আছে 10 গ্রাম, সমান সমান কি 10 ডিভাইডেড বাই 0.05, 200। 200 আসে। জি স্যার। তাহলে 200 গ্রাম পার লিটার, তার মানে প্রতি লিটার দ্রবণে 200 গ্রাম দ্রব বা লবণ দ্রবীভূত হয়ে কি হয়, সম্পৃক্ত দ্রবণ হয়। তার মানে এই দ্রাব্যটা হচ্ছে গ্রাম পার লিটার এককে, এটা দ্রবণের সাথে দ্রবের সম্পর্ক। আর এখানে যেটা আছে, এখানে যে দ্রাব্যতাটা আমরা আগে বের করছিলাম, এস সমান সমান 20 গ্রাম পার 100 গ্রাম কি পানি। তাহলে এটা দ্রাবকের সাথে দ্রবের সম্পর্ক, যে 100 গ্রাম দ্রাবকে কত গ্রাম দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত হবে। তাহলে যেহেতু এখানে আপেক্ষিক গুরুত্ব দেয়া আছে, এই আপেক্ষিক গুরুত্বের ব্যবহার থেকে বোঝা যায় এটা হচ্ছে এস ইকুয়াল কি 100 m ডিভাইডেড বাই কি ক্যাপিটাল এম মাইনাস স্মল এম এর সূত্র, এই সূত্র বোঝা যাচ্ছে কি? ওকে, তোমাদের আরো একটা ম্যাথ করাবো আমি, এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। তো তোমরা করতে পারবা, 7.6 টা করাই দিচ্ছি। 7.6, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো লবণের দ্রাব্যতা কি 90। আচ্ছা, 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 70 গ্রাম অসম্পৃক্ত দ্রবণে, গুরুত্বপূর্ণ টার্ম হচ্ছে এখানে অসম্পৃক্ত দ্রবণের কথা উল্লেখ আছে, 30 গ্রাম লবণ দ্রবীভূত আছে। 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার দ্রবণটি সম্পৃক্ত করতে কত গ্রাম লবণ প্রয়োজন হবে, কি বের করতে হবে? মানে লবণের পরিমাণ। লবণের পরিমাণ মানে যেটা এক্সট্রা থাকবে সেটা যোগ করতে হবে, তাই না? তাহলে এখানে দেয়া আছে 70 গ্রাম অসম্পৃক্ত দ্রবণ, আর এখানে আছে কি 30 গ্রাম লবণ দ্রবীভূত আছে। টেম্পারেচার হচ্ছে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। আরো দেয়া আছে 60 ডিগ্রি সেন্টিগ্রেডে দ্রাব্যতা এস ইকুয়াল কত, 90। তাহলে এটা কিন্তু ঐকিক নিয়মে করলে সবচেয়ে সহজ হয়।
খেয়াল করো, দ্রাব্যতা 90 বলতে কি বোঝায়? কিভাবে বুঝবো স্যার কোন জায়গায় ঐকিক নিয়ম করতে হবে আর কোন জায়গায় ইয়া করতে হবে, মানে সূত্র ফেলাতে হবে? তোমরা যে কোনো ভাবেই ম্যাথটা করতে পারো, বোঝার কাজটা কিন্তু একই। আচ্ছা, না না স্যার, আপনি যে বলেন যে এটা করলে সোজা হয়, ওটা করলে সোজা হয়, কোনটা করলে কোন দিক দিয়ে সোজা হবে সেটা আমি বুঝতেছি না। সেটা তো তোমাকে আগে দু একবার কাজটা করতে হবে। কাজটা না করলে তো তুমি বুঝবে না কিভাবে এটা সহজ হবে। দেখো, দুইটা করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবা যে কোনটা সহজ। এখানে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা 90 বলতে কি বোঝায়? 100 গ্রাম পানি সম্পৃক্ত করতে কি 90 গ্রাম লবণ প্রয়োজন। আচ্ছা, তাহলে এখানে এই দ্রবণের মধ্যে পানি কত গ্রাম আছে বলো তো? রাজিত বলো। আচ্ছা, যে কোনো একজন বলো, কত গ্রাম পানি আছে? স্যার 90। এই দ্রবণটা খেয়াল করো, দ্রবণের তথ্যগুলো একটু অ্যানালাইসিস করো। স্যার 40 গ্রাম। 70 গ্রাম। 100 গ্রাম, 100 গ্রাম, 70 গ্রাম। 100 গ্রাম কেন? 40 গ্রাম। 40 গ্রাম স্যার। স্যার অসম্পৃক্ত দ্রবণ 40 বলছি গ্রাম স্যার। স্যার। অসম্পৃক্ত দ্রবণ আছে কি 70 গ্রাম, আর তার মধ্যে লবণ আছে কি 30 গ্রাম। তাহলে অতএব দ্রবণে পানি আছে কত? 40 গ্রাম। 40 গ্রাম। তাহলে 100 গ্রাম পানি সম্পৃক্ত করতে দ্রব্য প্রয়োজন 90 গ্রাম। তাহলে 40 গ্রাম, 40 গ্রাম পানি সম্পৃক্ত করতে লবণ কতটুকু প্রয়োজন? তাহলে 90 গুণন 40 ভাগ 100 কত হয়? 36 গ্রাম। টোটাল লাগবে 36 গ্রাম। তাহলে 40 গ্রাম পানিকে সম্পূর্ণরূপে সম্পৃক্ত করতে 36 গ্রাম লবণ প্রয়োজন। আছে দ্রবীভূত আছে 30 গ্রাম, তাহলে আর কতটুকু দরকার? স্যার হয়তো আমরা তো হয়ে গেল স্যার 6। তাহলে অতএব লবণ প্রয়োজন 6 গ্রাম। অতিরিক্ত লবণ প্রয়োজন কত? 6 গ্রাম। লবণ লাগবে 6 গ্রাম। এটা তো বুঝছো? মিনি অঙ্ক, একটা মিনি অঙ্ক, হ্যাঁ, জাস্ট বোঝার বিষয়। কিন্তু এগুলা ম্যাথ গুলো তোমাদের যেহেতু কি প্রাথমিক ভাবে কাজ করতেছো, ঐকিক নিয়মটাও বুঝতে সমস্যা হবে অনেক সময় ম্যাথ যদি প্র্যাকটিস না থাকে। এজন্য এগুলো মডেল আকারে দেয়া আছে। এই মডেলগুলো সলভ করলে এই রকমই ম্যাথ গুলো সাধারণত আসে। মডেল বুঝছো? আচ্ছা, তাহলে এখানে আমরা সমান কি জানি? 100 m ডিভাইডেড বাই কি m মাইনাস m। তাহলে আমাদের মনে করে m মাইনাস m দেয়া আছে। এখানে m মাইনাস m টা কত? দ্রাবকের ভর হচ্ছে 40 গ্রাম। s দেয়া আছে 90। তাহলে স্মল m ইকুয়াল হোয়াট? বের হয়ে যাবে। এইখানে একটা বিষয়, এই যে m মাইনাস m এর যদি তুমি দুইটা m কে আলাদা করে ফেলো তাহলে সমস্যা। কখন m মাইনাস m কে দ্রাবক হিসেবে, কখন m মাইনাস m এর মান বের করে নেব সেটা ডিপেন্ড করবে কি বের করতেছি তার উপর। এখন যেহেতু পানির ভরটা জানা আছে, দ্রাবকের ভর জানা আছে, তার মানে m মাইনাস m, এটা পুরোটাই একটা টার্ম। তাহলে এটা সমান সমান কি? স্মল m সমান সমান s ইনটু ক্যাপিটাল M মাইনাস স্মল m ডিভাইডেড বাই 100। s সমান সমান হচ্ছে কত? 90। এটা হচ্ছে গুণন 40 ডিভাইডেড বাই 100। তার মানে কি? ওই 36 গ্রাম। বুঝা গেছে কি? আচ্ছা, তাহলে এরকম একটা ম্যাথ তোমরা বই থেকে দেখে, বই থেকে
দেখবা বইয়ে যদি এরকম ম্যাথ থাকে সেটা করবা। ওকে, আর একটা ম্যাথ আছে কি, হেনরি সূত্রের ম্যাথ করাইছি গতদিন? না স্যার। না স্যার। আচ্ছা, আজকে একটা হেনরি সূত্রের ম্যাথ করাই দিই। এই ম্যাথটা কি বলছে? প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থায় বলতে কি বোঝায়? 1 atmosphere চাপে 1 অ্যাটমসফিয়ার চাপে আর তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি 0 সেলসিয়াস। ডিগ্রি হ্যাঁ, তাপমাত্রা। আচ্ছা, তাহলে পানিতে অক্সিজেনের দ্রাব্যতা দেয়া আছে এস, এস দেয়া আছে, তাহলে এস ইকুয়াল কি 0.06 এটা কি গ্রাম পার লিটার। এখন বলছে এখানে প্রাথমিক চাপটা তাহলে কি 1 অ্যাটমসফিয়ার। 1 অ্যাটমসফিয়ার। তাপমাত্রার এখানে দরকার নেই, হেনরি সূত্রে তাপমাত্রা তো কি থাকবে, স্থির থাকবে। হেনরি সূত্রে তাপমাত্রা কি থাকে, স্থির থাকবে। স্থির থাকবে। আচ্ছা, হেনরি সূত্রটা আমরা জানি কি, এস সমান সমান কেপি। কেপি তাহলে এস জানা আছে, পি জানা আছে, কে বের করা যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে কে সমান সমান কত? কে সমান সমান না বের করে আমরা একটু এটাকে আরেকটু সাইজ করে নিই। এরকম যে ধরো এস বাই পি সমান সমানটা কি, কে না? তার মানে তাপমাত্রা যদি স্থির থাকে, চাপ বাড়ালে দ্রাব্যতার মানও বাড়বে, এই পি বাড়ালে এস বাড়বে। এমন ভাবে এদের অনুপাতটা চেঞ্জ হবে যেন এদের অনুপাতটা কি হবে, সবসময় ধ্রুবক থাকে। এস এর যদি দ্বিগুণ করো তাহলে পিরও কি দ্বিগুণ হয়ে যাবে। এস এর যদি 3 গুণ করো পিরও 3 গুণ করতে হবে। তার মানে শোনো, এই অবস্থায় চাপটাকে যদি 1 অ্যাটমসফিয়ার P1 সমান 1 অ্যাটমসফিয়ার S1 সমান যদি এটা ধরি, তাহলে চাপ যদি S2 সমান যদি এটা হয়, S2 সমান কি 3.2 গ্রাম পার লিটার যদি হয়, তাহলে এখানে P2 ইকুয়াল হোয়াট? অর্থাৎ এখানে আমাদের S1 বাই P1 সমান কি হবে S2 বাই P2। এদের মান যাই হোক, অনুপাত সব সময় কি থাকবে, সমান। তার মানে S3 বাই P3 S2 কই থেকে আসলো? হ্যাঁ, S2 টা কই থেকে আসলো? 3.2 এই যে এটা চাপ কত হলে পানিতে দ্রাব্যতা 3.2 গ্রাম পার লিটার হবে। নেক্সট কোশ্চেন বুঝেছি, প্রশ্ন মতে। তাহলে আমাদের দ্রাব্যতার মান যেহেতু বাড়ছে, তাহলে চাপ অবশ্যই বাড়বে। তবে এদের রেশিওটা কি থাকতে হবে, এই রেশিও আর এই রেশিও সবসময় সমান থাকবে। অর্থাৎ এই যে এদের অনুপাতটা তো সবসময় ধ্রুবক, কে ধ্রুবক, তাহলে এটা সমান সমান কি কে। তাহলে আমরা এই জায়গাটা থেকে P2 এর মান বের করতে পারি। তাহলে P2 সমান সমান কি লেখা যায়? P1 by S1 S2 P1 divided S1 S2 এর মান 3.2, P1 হচ্ছে কি 1 আর S1 হচ্ছে কি 0.0। বলে ধ্যাধেরিয়া। কত আসতেছে মান? 53.33। অর্থাৎ চাপটাকে যদি বাড়ায় আমরা 53.33 করি, তাহলে সেখানে ওই প্রতি লিটার পানিতে 3.2 গ্রাম কি হবে, অক্সিজেন গ্যাস দ্রবীভূত থাকবে, দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি হবে। এটা কি বুঝছো তোমরা? তাহলে হেনরি সূত্রের গাণিতিক রূপ হচ্ছে কিন্তু এটা, S সমান সমান কেপি যেমন গাণিতিক রূপ, ওই S বাই পি সমান সমান কে, তার মানে S1 বাই P1 সমান সমান S2 বাই কি P2 ইত্যাদি সবগুলোর সমান সমানই কি হবে, কে হবে। তাহলে এই অংশটা থেকে আমরা কি করলাম, ম্যাথটা সলভ করলাম। বোঝা গেছে কি? আচ্ছা, জি স্যার। কত নাও?
হুম অনুপাত দিয়ে করতে হবে আমরা, মানে হ্যাঁ, অনুপাত S1, দিয়ে P1 হ্যাঁ সেটাই। ওকে। তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন আমরা যে কাজগুলো করব ওই যে আয়নিক গুণফল আর দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা পড়ব এবং থিওরি পড়ে এর ম্যাথ গুলো করব। দ্রাব্যতা গুণফল আয়নিক গুণফলের থিওরি পড়ে ম্যাথ গুলো করব। বুঝা গেছে কি? বলো। স্যার এই গ্রুপে যে পিডিএফটা দেয়া আছে ওটা কি আমাদের আগের পিডিএফটার সেম? দুইটা কি সেম? এই গ্রুপে যে কি দেয়া আছে পিডিএফ ফাইলটা হ্যাঁ হ্যাঁ সেম সেম একই। এটা তো নিতে হবে না তাই না? আমার কাছে ওটা আছে, আগেরটা আছে। নেওয়ার দরকার নেই। স্যার আমার একটা স্যার কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো।